সময়ের এক গভীর কুয়াশা ভেদ করে চলুন আমরা লক্ষ লক্ষ বছর পেছনে ফিরে যাই। মানব বিবর্তনের বিশাল উপাখ্যানে এমন এক অধ্যায় লেখা আছে যা নিয়ে প্রায়শই ভুল ধারণা তৈরি হয়। এটা আমাদের সবচেয়ে কাছের অথচ হারিয়ে যাওয়া জ্ঞাতিদের গল্প, নিয়ান্ডারথালদের গল্প। নিয়ান্ডারথাল, এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি ছবি ভেসে ওঠে? হয়তো এক অমার্জিত কুজো হয়ে হাঁটা গুহাবাসীর ছবি, তাই না? কিন্তু এই যে একটা সরল ধারণা আমরা পুষে রেখেছি, সেটা কি সত্যি? নাকি আসল গল্পটা আরও অনেক বেশি জটিল আর অনেক বেশি আকর্ষণীয়? আচ্ছা, তাহলে প্রথমেই একটা খুব বড় ভুল ধারণা ভেঙে ফেলা যাক। আমরা নিয়ান্ডারথালদের থেকে আসিনি, মানে তারা আমাদের পূর্বপুরুষ নয়, বরং অনেকটা গেতি ভাইয়ের মতো ছিল। ভাবুন তো, মানব বিবর্তনের গাছটার দুটো সমান্তরাল শাখা, একটাতে আমরা হোমোসেপিয়েন্স আর অন্যটাতে তারা। তো কেমন দেখতে ছিল আমাদের এই প্রাচীন জ্ঞাতিরা? এর উত্তর লুকিয়ে আছে পাথরে পরিণত হওয়া হাড়ের মধ্যে, মানে জীবাশ্ম রেকর্ডে। সময় যেন আমাদের জন্য কিছু সূত্র রেখে গেছে। চলুন সেই সূত্রগুলোই এখন একটু খতিয়ে দেখা যাক। এই ছকটা দেখলেই তাদের শারীরিক গঠনের মূল পার্থক্যগুলো স্পষ্ট হয়ে ওঠে। আমরা, মানে হোমোস্যাপিয়েন্স, সাধারণত লম্বা আর আমাদের হাত পাগুলো দীর্ঘ। অন্যদিকে নিয়ান্ডারথালরা ছিল খাটো কিন্তু অনেক বেশি পেশিবহুল আর বলিষ্ঠ। তাদের হাড় ছিল মোটা আর মজবুত, আর বুকটা ছিল অনেকটা পিপের মতো চওড়া। আর এই পার্থক্যগুলো কিন্তু এমনি এমনি হয়নি, এগুলো তাদের জীবনযাত্রা আর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ারই প্রতিফলন। তবে সবচেয়ে চোখে পড়ার মতো পার্থক্যটা ছিল বোধহয় তাদের মাথার খুলিতে। আমাদের খুলি যেমন গোলাকার, নিয়ান্ডারথালদের খুলি ছিল পেছনের দিকে একটু লম্বাটে, আর তাদের চোখের ওপরে ছিল সেই বিখ্যাত পুরু হাড়ের স্তরটা, যেটাকে আমরা ব্রো রিজ বলি। এই বৈশিষ্ট্যগুলোই তাদের চেহারাকে আমাদের থেকে অনেকটাই আলাদা করে দিয়েছিল। তাদের এই যে বলিষ্ঠ শরীর, পিপের মতো বুক আর খাটো হাত পা, এগুলো সম্ভবত ইউরেশিয়ার বরফ যুগের ঠান্ডা আর কঠোর জলবায়ুতে টিকে থাকার জন্য এক দারুণ অভিযোজন ছিল। এই ধরনের শারীরিক গঠন শরীরে তাপ ধরে রাখতে সাহায্য করত, যা সেই সময় বেঁচে থাকার জন্য ছিল অপরিহার্য। এটা পরিষ্কারভাবে দেখায় যে তারা তাদের পরিবেশের সঙ্গে কতটা নিখুঁতভাবে নিজেদের খাপ খাইয়ে নিয়েছিল। কিন্তু গল্পটা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে ওঠে যখন আমরা জানতে পারি যে এই দুটো আলাদা মানবগোষ্ঠী কিন্তু সময়ের ব্যবধানে বিচ্ছিন্ন ছিল না। একসময় তাদের পথ একে অপরের সঙ্গে মিলে গিয়েছিল। এই টাইমলাইনটা একবার দেখুন। প্রায় 4 লক্ষ বছর আগে নিয়ান্ডারথালদের আবির্ভাব, আর তার প্রায় 1 লক্ষ বছর পর আমাদের প্রজাতি হোমোসেপিয়েন্সের আবির্ভাব। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে কিন্তু একাধিক মানব প্রজাতি একসাথে বসবাস করত। ভাবুন তো সেই সময়ের কথা, যখন আমাদের পূর্বপুরুষরা আফ্রিকা থেকে বেরিয়ে ইউরেশিয়ায় ছড়িয়ে পড়ছে। তারা এমন এক জগতে পা রাখল যেখানে নিয়ান্ডারথালরা আগে থেকেই ছিল। তারা হয়তো একই উপত্যকায় শিকার করেছে, একই নদীর জল পান করেছে, হয়তোবা একই গুহায় আশ্রয়ও নিয়েছে। তারা একে অপরকে দেখেছে, চিনেছে। আর ঠিক এই জায়গাতেই আধুনিক জেনেটিক্স, মানে জিনবিদ্যা, আমাদের গল্পে একটা নাটকীয় মোড় নিয়ে আসে। গবেষণা বলছে এই দুটি গোষ্ঠীর মধ্যে যোগাযোগটা শুধু দেখাদেখির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তাদের মধ্যে আন্তঃপ্রজনন হয়েছিল, মানে তাদের মধ্যে জিন আদান প্রদানও হয়েছে। তারা শুধু প্রতিবেশী ছিল না, মাঝে মাঝে সঙ্গীও ছিল। এই আন্তঃপ্রজননের আবিষ্কারটা বিজ্ঞানীদের সামনে একটা মৌলিক প্রশ্ন তুলে ধরেছে, যা নিয়ে আজও তুমুল বিতর্ক চলে। নিয়ান্ডারথাল আর সেপিয়েন্স কি আসলেই দুটো ভিন্ন প্রজাতি ছিল? দেখুন, জীববিজ্ঞানে একটা প্রজাতিকে সংজ্ঞায়িত করার সবচেয়ে চালু ধারণাটা হলো বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। এর মূল কথাটা খুব সহজ। যদি দুটো প্রাণী নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে উর্বর সন্তান জন্ম দিতে পারে, তাহলে তারা একই প্রজাতির সদস্য। তাহলে প্রশ্নটা তো উঠবেই, যেহেতু নিয়ান্ডারথাল আর সেপিয়েন্সদের মধ্যে আন্তঃপ্রজনন হয়েছে এবং তাদের সন্তানও হয়েছে, তাহলে এই সংজ্ঞা অনুযায়ী তাদের কি একই প্রজাতি বলা উচিত? হতে পারে তারা একই প্রজাতির দুটো ভিন্ন জনগোষ্ঠী ছিল মাত্র? এই নিয়েই বিতর্কটা। একদল বিজ্ঞানী মনে করেন আন্তঃপ্রজননের প্রমাণ এতটাই জোরালো যে নিয়ান্ডারথালদের আমাদেরই একটা উপপ্রজাতি বা সাবস্পিসিস বলা উচিত, হোমো সেপিয়েন্স নিয়ান্ডারথালেন্সিস। আবার অন্যদিকে আর একদল বিজ্ঞানী বলেন তাদের শারীরিক আর জেনেটিক পার্থক্যগুলো এতটাই বেশি যে তাদের একটা সম্পূর্ণ আলাদা প্রজাতি, হোমো নিয়ান্ডারথালেন্সিস হিসেবেই দেখা উচিত। বিতর্কটা আজও চলছে। নিয়ান্ডারথালরা প্রায় 40,000 বছর আগে এই পৃথিবী থেকে হারিয়ে যায়, কিন্তু তাদের গল্পটা কি সেখানেই শেষ হয়ে গেছে? একদমই না। তাদের উত্তরাধিকার আজও এই মুহূর্তেও আমাদের মধ্যে বয়ে চলেছে। তাদের শারীরিক অস্তিত্ব হয়তো বিলুপ্ত,
কিন্তু তাদের ডিএনএর একটা অংশ আমাদের প্রজাতির জিনে মিশে গিয়ে আজও বেঁচে আছে। বিলুপ্তি মানে সব ক্ষেত্রে সম্পূর্ণ মুছে যাওয়া নয়। আর সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হলো এটাই, আজকের দিনের আফ্রিকার বাইরের জনগোষ্ঠীর প্রায় প্রত্যেক মানুষের জিনোমে 1 থেকে 4% ডিএনএ সরাসরি নিয়ান্ডারথালদের কাছ থেকে আসা। এই সামান্য শতাংশই এক গভীর প্রাচীন সংযোগের জীবন্ত প্রমাণ। এই যে জিনগুলো আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সেগুলো হয়তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করেছে অথবা নতুন পরিবেশে মানিয়ে নিতে ভূমিকা রেখেছে। অর্থাৎ নিয়ান্ডারথালদের হাজার হাজার বছরের টিকে থাকার লড়াইয়ের কিছু অংশ চিরকালের জন্য আমাদের প্রজাতির জেনেটিক কোডের অংশ হয়ে গেছে। সুতরাং পরের বার যখন আমরা আয়নার সামনে দাঁড়াবো, তখন আমরা শুধু এক হোমো সেপিয়েন্সের মুখই দেখব না, দেখব আমাদের এক বিলুপ্ত জ্ঞাতির আবছা প্রতিধ্বনিকেও। তাদের বংশ হয়তো এক্সটিংক্ট, কিন্তু তাদের জিন আজও আমাদের মধ্যে বেঁচে আছে। আমাদের জিনোমের ভেতরে থাকা এই ভুটটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষ হওয়ার মানেটা হয়তো ততটা সরল বা একরৈখিক নয় যতটা আমরা ভেবে এসেছি।